আমরা যখন দেশের মানুষের ট্যাক্সের টাকায় আমাদের প্রত্যেকটা অফিসারের পিছনে লাখ লাখ কোটি কোটি টাকা খরচ হয়েছে, এই যে মানুষগুলাকে ব্যক্তিগত একজনের তার ইচ্ছার কারণে আমাদেরকে ঠকানো হইল, যে ঠকানোটার কোনো হিসাব নেই, আমাদের জাতিগত যে লসটা হয়েছে। আর এরপরে যখন আমরা আসলাম, আমরা যখন এই কথাগুলো বললাম, 700 জন মানুষকে ওনারা আন্ডার এস্টিমেট করে চলে গেল। মাত্র 150 জন হয়তো বা কথা শুনছেন, বাকি 650 লোকের কি দোষ, তারা কি করেছে এটাও আমাদেরকে কখনো বলেন নাই। আমি একজন জুলাই যোদ্ধা। জুলাইয়ের সময় আমরা ফিল্ডে ছিলাম এবং আমরা ওই সময়টাতে চেয়েছি যে ফ্যাসিস্টের বিদায় হোক। তো ফ্যাসিস্টের যে বিদায় হবে, ফ্যাসিস্টের বিদায় আসলে আমরা কেন চেয়েছিলাম? আমরা ফ্যাসিস্টের বিদায় চেয়েছিলাম যে যাতে বাংলাদেশে একটা স্বচ্ছতা, জবাবদিহিতা প্রতিষ্ঠিত হয়। স্বচ্ছতা ইন টার্ম অফ আমরা যখন একটা জিনিস চাচ্ছি বা চাইবো, তখন ওই জিনিসটা যেন আর 10টা মানুষ জানতে পারে। তো একটা দেশ, আপনি যদি আজ থেকে 5 বছর আগের টাইমটাতে ফিরে যান, তো মানুষ কিন্তু তখন তার ফ্রিডম অফ স্পিচ ছিল না। একটু জিজ্ঞেস করেন যে কেন ফ্রিডম অফ স্পিচ ছিল না, কেন মানুষ কথা বলতে পারতো না? কারণ মানুষ যখন কথা বলতো, ওই সময় রাত্রের বেলার অন্ধকারে তাকে তার বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হইতো। তাকে যে তার বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, এটা পুলিশ স্টেশন বা কোথাও কিন্তু জানানো হতো না। তার পরিবার জানতে পারতো না এই লোকটা কোথায় গিয়েছে, এবং একটা সময় দেখা যেত যে তার লাশ হয়তো বা পাওয়া গিয়েছে বা লাশটাও পাওয়া যায় নাই। তো এই কালচারটা থেকে বের হয়ে আসবার জন্যই কিন্তু আমাদের এই প্রচেষ্টা ছিল। এখন যদি আপনারা একটু চিন্তা করেন যে এই যে কালচারটা ছিল, এই কালচারটা গোড়াতে কারা ছিল? আমাদের যেহেতু যাত্রা ছিল এই কালচারের এগেনস্টে, এই কালচারের গোড়াতে আপনি যদি বলেন পুলিশের কথা, আপনি যদি বলেন র্যাবের কথা, আপনি যদি বলেন ডিজিএফআইয়ের কথা, আপনি যদি বলেন এনএসআইয়ের কথা, আপনি যদি বলেন অ্যাডমিনিস্ট্রেশনের কথা, তো মোটামুটি 5-6টা আমি কম্পোনেন্টের নাম বলেছি। যদি 50-50 ভাগ করে ফেলেন, দেখবেন এক পাশে রয়ে গিয়েছে সশস্ত্র বাহিনীর সদস্য এবং তাদের দ্বারা পরিচালিত ইনস্টিটিউশন, আর এক সাইডে রয়ে গিয়েছে অ্যাডমিন ক্যাডার বা পুলিশ ক্যাডার। আমি ধন্যবাদ দিব অ্যাডমিন এবং পুলিশ ক্যাডারের লোকজনদেরকে, কারণ ওনারা যখনই এই ফ্যাসিস্ট সরকার চেঞ্জ হয়েছে, ওনাদের ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল। সেই আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রেক্ষিতে ওনাদের কেউ কেউ হয়তো বা পালিয়ে গিয়েছে, আর যারা পালাতে পারেন নাই, আমাদের মতো যারা ছিল 10 বছর 15 বছর ধরে সাফার করছে অথবা ফ্যাসিস্টের এগেনস্টে স্টেপ নিয়েছে, যদিও হাতে গোনা কয়েকজনকে পাবেন যে ওনারা হয়তো বা চাকরিচ্যুত হয়েছে বা আয়নাঘরে গিয়েছে। এই যে ওনারা চাকরিচ্যুত হয় না বা আয়নাঘরে যান নাই, তারপরেও ওনাদের উপরে জাস্টিস সার্ভ করে নিতে পেরেছেন, এটা ওনাদের কৃতিত্ব। আর আমরা যারা পারি নাই, এটা আমাদের কৃতিত্ব না, এটা আমাদের ফেইলিওর বলবো, ব্যর্থতা। ছোট্ট একটা ইনসিডেন্ট আমি আপনাদেরকে বলতে পারি। আপনারা জানেন যে টাঙ্গাইলে কটিয়াদি নামে একটা এলাকা আছে। ওই এলাকায় যখন ওনাদের একজন আইজি ছিলেন নূর মোহাম্মদ, এই নূর মোহাম্মদ আইজির এগেনস্টে একজন ওসি ছিলেন, ওসি জিয়া। তো ওসি জিয়াকে কিন্তু উনি ওইখান থেকে ওএসডি বা ওইখান থেকে সরিয়ে দেয়। পরবর্তী সময়ে ওসি জিয়া কেস করেন, কেস করে ওই থানাতেই উনি আবার ফেরত আসেন। তো এই যে উনি ওই থানাতে ফেরত আসতে পারলেন, এইটাকে আমরা বলবো হচ্ছে ওনার প্রতি যে আনলফুল একটা কমেন্ট করেছিলেন নূর মোহাম্মদ আইজি, তৎকালীন আইজি, তার এগেনস্টে উনি কেস করেছেন এবং বিচার ব্যবস্থা ওনাকে ফ্যাসিলিটেট করেছেন। ওনার যে ন্যায়সঙ্গত অধিকার, এটা ওনাকে ফেরত দিয়েছেন। তো আপনারা একটু চিন্তা ভাবনা করে দেখেন যে এই যে এনএসআই, ডিজিএফআই বা এই জায়গাগুলোতে এতগুলো অবিচার হয়েছে, এই অবিচারের এগেনস্টে আপনারা কি কখনো কোনো নিউজ পেয়েছেন? এই সুন্দর সকালে সাংবাদিক ভাই যারা এসেছেন তাদেরকে ধন্যবাদ। আপনাদের মাধ্যমে জাতির কাছে আমি এই প্রশ্নটা করলাম, কেন পান নাই? কারণ একটা তো অবশ্যই জানের ভয়, দ্বিতীয়টা হচ্ছে নৈতিক অধিকারের ভয়। নৈতিক অধিকারটা উনি পাবেন কিনা। আর এই নৈতিক অধিকারটাকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করি জানেন? এটাকে বলা হচ্ছে আর্টিকেল 45। তো আর্টিকেল 45 যখন আপনার উপরে থাকবে, আপনি যখন আপনার কোনো নৈতিক অধিকার পাবেন না, আপনি যখন আপনার নৈতিক অধিকার পাবেন না, তখন আপনাকে আর্মি অথরিটি থেকে যে ধরনের নির্দেশনা দিয়ে দিবে বা আপনার এগেনস্টে যত ধরনের অবিচারই হোক না কেন, ওই অবিচারটাই কিন্তু বিচার হয়ে যাবে। আপনারা যদি 700 জন মানুষের কথা চিন্তা করেন, 700 জন অফিসার দরকার নাই। 700 জন মানুষ যখন কমপ্লেন করেছেন, তখন তো তারা বাদীর পর্যায়ে চলে এসেছে, তাই না? কোর্টের পার্সপেক্টিভ যদি চিন্তা করেন, তো তাহলে বাদী কিন্তু আমাদের দেশে সবসময় একটু আপার হ্যান্ড পায়। বাদীকে ডাকা হয়, জিজ্ঞেস করা হয় যে ভাই আপনার কী হয়েছে। আমরা এখন পর্যন্ত আমাদের যে 700 জন অফিসার ছিলেন, তাদের ভিতরে আমরা পরিসংখ্যান চালিয়ে দেখেছি, কিছু মানুষ মন খারাপ করে উত্তরই দেয় নাই। 70 জন মানুষের মতন বলেছে যে তাদেরকে ইন্টারভিউতে ডাকে নাই। আপনারা বিডিআর ইনসিডেন্ট দেখেছেন। বিডিআর ইনসিডেন্টে মেজর মেহেদি নামে খুব ক্রুশিয়াল একজন ক্যারেক্টার আছেন, যিনি একজন সাক্ষ্য। মেজর মেহেদির মতন অফিসারকে যদি এই বোর্ড না ডাকে, তারপরে ওই বোর্ড কিন্তু আমাদের সকলের সামনে এসে বলেছে যে তারা সবাইকে ডেকেছে,
সকল কাগজপত্র তারা প্রমাণ করে তারপর আমাদেরকে জানিয়েছে যে এই বোর্ডের ফলাফল। তাহলে আপনারা বুঝতে পারছেন যে আমাদের যে বাদী বিবাদীর কনসেপ্টেও তারা আমাদেরকে ডাকে নাই। 70 জন মানে অলমোস্ট 10%। 10% তো বলেছে, আরও এর বাইরের লোক আছে তারাও বলছে যে তাদেরকেও ডাকা হয় নাই। একটা জায়গায় তারা যখন বলছে যে তাদেরকে ডেকে তারা প্রমাণ করেছে, আবার আমরা বলছি যে আমাদেরকে ডাকা হয় নাই। পরবর্তী সময়ে আমাদের ভিতর থেকে গ্রুপ অফ পিপল, আপনারা বলতে পারেন যে একসাথে 5-7 জন মানুষ জেনারেল হাফিজের সাথে দেখা করেছেন এবং তাকে আমরা ব্যক্তিগতভাবে প্রশ্ন করেছি যে আপনি আসলে যে এই কথাটা বললেন এটা কিসের প্রেক্ষিতে বললেন। তো উনি বলেছেন যে উনাকে সেনা বাহিনী থেকে বা সশস্ত্র বাহিনী থেকে যাদের ডকুমেন্ট প্রুফ করার কথা ছিল, প্রোভাইড করার কথা ছিল, তারা ওনাদেরকে প্রোভাইড করেন নাই। তাহলে যদি ডকুমেন্ট প্রোভাইড না করা হয় তখন আমাদের প্রশ্ন তাহলে যে 145 জন বা 50 জন ইনাদের ডকুমেন্ট তাহলে উনি কোথা থেকে পাইলেন এবং ইনারা কীভাবে প্রমোশন পাইলেন। তো আমরা কি তাহলে ধরে নিতে পারি যে এখন যেমন সিলেট ক্যান্টনমেন্টে ওই আগের যারা তারেক সিদ্দিকীর যিনি ম্যাডাম ছিলেন, ম্যাডামের কথা মতো যেরকম এনসি বা কনজারভেন্সি বা অন্যান্য নিয়োগ হচ্ছে, হেলিকপ্টারটা যেরকম এখনও তারেক সিদ্দিকীর কোম্পানি কিনতে পাচ্ছে, তাহলে এই 150 জনও কি তারেক সিদ্দিকীর কোনো ইশারার মাধ্যমে প্রমোশন পাচ্ছে? এই স্বচ্ছতা জবাবদিহিতা যদি আসলে জাতির সামনে না আসে তাহলে জুলাই আগস্টে আমার যে ভাইরা যাত্রাবাড়িতে, আমার পাশের ভাই মারা গিয়েছিল, মিরপুর 14-তে গুলি খেয়েছিল, ডিজিএফআই হেডকোয়ার্টারের সামনে আমি নিজে ওনাকে সিএনজিতে তুলে দিয়েছিলাম। এই যে লোকটা আমার পাশে মারা গেল, আমি যে বেঁচে আছি, তাহলে আমার বেঁচে থাকাটা জাস্টিফাইড হইল না। আজকে অনেকের মনে হইতে পারে যে এই লোকটা খারাপ, বিশেষ করে আমার যে বন্ধুবান্ধবরা, যেহেতু আমরা একসময় সেনাবাহিনীতে চাকরি করে আসছি, এনএসআই ডিজিএফআইতে ওনারা চাকরি করছেন, ওনাদেরকে মনে হইতে পারে যে দিস গাই ইজ এ ভেরি ব্যাড গাই, যে উনি এরকম মিডিয়ার সামনে এসে আমাদের সম্বন্ধে বলছেন, বাট দ্যাট ইজ নট দ্য ফ্যাক্ট। উনি জানেন না যে কালকে যদি গভর্নমেন্ট চেঞ্জ হয়ে যায় ওনার চাকরিটা থাকবে কিনা, ওনার চাকরিটা যখন থাকবে কিনা, যদি না থাকে কোনো একটা কারণে উনি আদালতের বিচার পাবেন কিনা। এই জিনিসটা কনফার্ম করার জন্যই আমরা আসলে এখানে এসেছি। আর আমরা এখানে আসলে থেমে যাব না। আপনাদের জ্ঞাতার্থে আমরা বলছি যে আমাদের যে কথাগুলো আছে, এই কথাগুলো যদি ওনারা কোনোভাবে লিপিবদ্ধ না করেন, এটাকে ডকুমেন্টেড না করেন, কারণ আমরা এরকমও বলেছি যে আপনাদের যদি সৎ সাহস থাকে, আপনারা যদি একটা বোর্ড চালাচ্ছেন, অলওয়েজ ইউ হ্যাভ এ অনেস্টি অ্যান্ড ইন্টিগ্রিটি। আমাদের হয়তো ওই সৎ সাহসটা নাও থাকতে পারে, বাট স্টিল আমরা বলবো যে আমাদের কথোপকথন ভিডিও করেন, কারণ পরবর্তীতে যদি আমরা কোর্টের কাছে যাইতে চাই তো আমাদের ভিডিওটা যেন ডকুমেন্ট আকারে এবং প্রুফ আকারে, এভিডেন্স আকারে কোর্টের সামনে প্রোভাইড করা হয়। তো আমাদের যদি এই সৎ সাহসটা থাকতে পারে, ওনাদের কেন থাকবে না? আপনারা আমাদের নাম্বারটার দিকে খেয়াল করেন, মাত্র 700 মানুষ। 700 মানুষকে গত একটা বছরে ওনাদের কাছে মনে হয়েছে যে না, এই 700 জন লোকের কথা শোনার দরকার নাই। আপনারা আমাদের লেভেলটা চিন্তা করেন। আমরা যখন কাজ করি, আমরা যখন মিলিটারিতে কমিশনড হই, আমরা প্রত্যেকে ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার। যখন একটা কর্তৃপক্ষের কাছে একটা চিঠি লেখে, তখন তার একটা ন্যূনতম আশা থাকে যে এই চিঠির এগেনস্টে তাকে কিন্তু একটা লিখিত রিপোর্ট বা লিখিত চিঠির উত্তর দেওয়া হবে। আমরা যখন দেশের মানুষের ট্যাক্সের টাকায়, আমাদের প্রত্যেকটা অফিসারের পিছনে লাখ লাখ কোটি কোটি টাকা খরচ হয়েছে, এই যে মানুষগুলাকে ব্যক্তিগত একজনের তার ইচ্ছার কারণে আমাদেরকে ঠকানো হইল, যে ঠকানোটার কোনো হিসাব নেই, আমাদের জাতিগত যে লসটা হয়েছে। আর এরপরে যখন আমরা আসলাম, আমরা যখন এই কথাগুলো বললাম, 700 জন মানুষকে ওনারা আন্ডার এস্টিমেট করে চলে গেল। মাত্র 150 জন হয়তো বা কথা শুনছেন, বাকি 650 লোকের কি দোষ, তারা কি করেছে, এটাও আমাদেরকে কখনো বলেন নাই। তো আমি আসলে আপনাদের মাধ্যমে ইভেন ইউনিট সরকারের কাছে এই রিকোয়েস্টটা করবো যে আর্মি আসলে একটা বছরে 700 জন মানুষের কথা শুনতে পারে না, একটা বছরে 365টা দিন হয়তো বা 2 জন করে শুনতে পারতো। ওয়ার্কিং ডেজগুলো ধরলে একদিন হয়তো বা 3 জনের ইন্টারভিউ নিতে পারতো। তাহলে আমরা যেরকম আমাদের পোর্টটা দিয়ে দিচ্ছি না বাইরের মানুষকে চালাইতে, আমাদের মনে হয় এই আমাদের বোর্ডটা, আমাদের ইন্টারভিউ চালানোর জন্য বাইরের কোনো একটা আর্মিকে দায়িত্ব দেওয়া উচিত। যারা আসবে, যেহেতু ওনারা পারতেছেন না কাজের প্রেশারে, তারা আমাদের দেশে এসে আমাদের এই ইন্টারভিউ নিয়ে যাবে, আমাদেরকে আরও একটু ফ্যাসিলিটেট করবে। এটাই আপনাদের মাধ্যমে আমার আকুল আবেদন। আর আপনারা দেখেছেন যে আমরা বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন কাজ করেছি, সবসময় আমরা দেশের মানুষের কাছে থেকেছি। সো আমাদের আরজিটা আপনাদের মাধ্যমে আমরা ইনিশিয়ালি প্রমোট করছি, পরবর্তীতে আমরা ডকুমেন্টেশন করব এবং বিশ্বের বিভিন্ন পর্যায়ে যেখানে হিউম্যান রাইটসের মানুষেরা আছে তাদের মাধ্যমে সারা দুনিয়ার কাছে ছড়িয়ে দিব। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত চেঞ্জ টিভি.প্রেস 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত
এই যে চেঞ্জ টিভি, এই চেঞ্জ টিভিটা অনেক দীর্ঘদিন থেকে আমি পরিচিত এবং আমাদের সঙ্গে তাদের একটা হৃদয়ের সম্পর্ক আছে। একটা অসাম্প্রদায়িক টিভি চ্যানেল। আমরা চাই যে এই চেঞ্জ টিভি সারা বাংলাদেশের সমস্ত মানুষের হৃদয় জয় করুক এবং সারা বাংলাদেশের মানুষের যেন ঘরে ঘরে পৌঁছে যাক। আমি এই চেঞ্জ টিভির উত্তরোত্তর সাফল্য এবং উন্নতি কামনা করছি। আমি চাই যে বাংলাদেশের 1 নাম্বার টিভি চ্যানেলে পর্যায়ে যাক, এটা আমরা কামনা করি। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।